রামেশ্বরম আমাদের মূল ভারতীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সমুদ্রের মধ্যে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। এই রামেশ্বরম ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে পাম্বান ব্রিজ দ্বারা। এই পাম্বান ব্রিজই হলো একমাত্র ব্রিজ যে ব্রিজ সমুদ্রের উপর অবস্থিত। রামেশ্বরমে রামেশ্বরম মন্দির ছাড়াও ধনুষকোটি, বিভীষণ মন্দির, রামকুণ্ড, লক্ষ্মণকুণ্ড, ডক্টর এপিজে আব্দুল কালামের মিউজিয়াম ইত্যাদি এই সমস্ত সাইট সিনগুলো রয়েছে। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব ধনুষকোটি, বিভীষণ মন্দির এবং রামেশ্বরমের কিছু স্ট্রিট ফুড। এর পরবর্তী পর্বে আপনাদের সামনে আসবে রামেশ্বরমের অন্যান্য সাইট সিনগুলো। 19শে পৌষ 1430, ইংরাজি 5ই জানুয়ারি 2024। আমরা এই মুহূর্তে যাচ্ছি ধনুষকোটির উদ্দেশ্যে। আজ সকালবেলায় আমরা মণ্ডপম থেকে রামেশ্বরম এসেছি বাই বাস, আর তার পুরো ডিটেলস আপনারা আগের ভিডিওতেই দেখে নিয়েছেন। তো এই মুহূর্তে আমরা যাব হচ্ছে ধনুষকোটি, আর ধনুষকোটিতে গিয়ে সেখানে কী কী দেখা যায় তার একটা ছোট্ট ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবারে এইখানে এক অটোওয়ালাকে জিজ্ঞেস করা হলো, ধনুষকোটি এখান থেকে মাত্র 7 কিলোমিটার। তো এক অটোওয়ালাকে জিজ্ঞেস করা হলো যে ধনুষকোটি যাওয়ার জন্য কত ভাড়া লাগবে। তো সেই অটোওয়ালা ডাইরেক্ট বলে দিল হচ্ছে 1200 টাকা। তো সেই কারণে যারা পর্যটক হিসেবে আসছেন তারা কিন্তু এখানে অটো ফটো এগুলো থেকে যতটা পারবেন দূরে থাকবেন, কেননা এরা যাচ্ছে তাই হবে, মানে একটা দাম বলে দিলেই হলো এরকম একটা ব্যাপার। এখানে আসুন, এসে বাস ধরুন, বাস ধরে চলে যান, কোনো প্রবলেম নেই, বাস কিন্তু মোটামুটি আছে। তো দেখা যাক, আমরা বাসের জন্যই ওয়েট করবো, বাসটা আসুক, আসলেই আমরা যাব আর গিয়ে আপনাদের সামনে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যে ধনুষকোটিতে এই মুহূর্তে কী কী আছে আর কী কী দেখা যায়। তবে ওখানে সন্ধ্যাবেলার যে সানসেটটা ওটা নাকি খুব ভালোভাবে দেখা যায়। চলুন দেখা যাক। বেরালাম ধনুষকোটির উদ্দেশ্যে। এবারে এখান থেকে ভেবেছিলাম বাস নেব, কিন্তু বাস পেলাম না বলতে অ্যাকচুয়ালি অনেক কোথাও দাঁড়িয়ে রয়েছি আমরা, কিন্তু কোনো রকম কোনো বাস বা কোনো অটো পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি সব এখানে রিজার্ভ করেই যাচ্ছে। তো যাই হোক, লাস্টে একটা অটো পেলাম, এখানে আমাদের কাছ থেকে 900 টাকা নিল, বললো যে 5খানা স্পট দেখাবে। এক সময় ধনুষকোটি ছিল একটি জমজমাট শহর, যেখানে ছিল অনেক মানুষের বাস। কিন্তু 1964 সালে 22শে ডিসেম্বর এক ভয়াবহ সাইক্লোনে এই ধনুষকোটি শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে সরকার এই ধনুষকোটিকে মনুষ্য বসবাসের অযোগ্য বলে ঘোষণা করে। বর্তমানে ধনুষকোটির বীচ শুধুমাত্র খোলা, এবং সেই সুবাদে পর্যটকদের জন্য রাস্তার দুই দিকে স্থানীয় মানুষ বিভিন্ন খাবারের দোকান নিয়ে বসেছে। তবে সূর্যাস্তের পর এই বীচ এবং এই সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত বলে রাখি, একটা সময় ধনুষকোটিতে একটি রেল স্টেশন এবং একটি চার্চও অবস্থিত ছিল, কিন্তু সাইক্লোনের অভিশাপে সেগুলি আজ এক একটি ভগ্নস্তূপ। এই মুহূর্তে আছি ধনুষকোটিতে, আর ধনুষকোটির দুই দিকেই সমুদ্র, মানে দুদিকে সমুদ্র, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। দেখতে কিন্তু সেই লেভেলের লাগছে। আর এখানে বললো যে এইখান থেকে মাত্র 22 কিলোমিটার দূরে হচ্ছে শ্রীলঙ্কা, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল মনে হয় মোটামুটি 1500-2000 কিলোমিটার দূরে। মানে আমরা আমাদের বাড়ি থেকে বেশি দূরে রয়েছি, আর শ্রীলঙ্কা থেকে কম দূরে। তাও শুধুমাত্র সীমানার বেড়াজালে পড়ে দুটো দেশ আজ ভাগ হয়ে গেছে। ধনুষকোটির এই জায়গাটা না একদম পুরো গোল করে, মানে পুরো গোল করে আর কি, এটা যে আমাদের ভারতবর্ষের একদম শেষ সীমানা সেটাকে বুঝিয়ে দিয়েছে। আর এইখান থেকে সমুদ্র পেরালেই হচ্ছে শ্রীলঙ্কা। এখানে যে রাম সেতু আছে বলে একটা কথিত আছে, কতটা সত্যি কতটা মিথ্যা, কতটা মাইথোলজি, কতটা সত্যি ঐতিহাসিক সে বিষয় না হয় নাই গেলাম, কিন্তু যে রাম সেতু রয়েছে সেই সেতু এইখানেই ছিল। কিন্তু বর্তমানে বলছে যে সেই সেতুর শুধুমাত্র স্যাটেলাইটেই দেখা যায়, কিন্তু আর কোনোভাবেই সেই সেতুর কোনো পাথর নাই। আর এই প্রসঙ্গে বলে রাখি যে ধনুষকোটি যে শহরটা আগে ছিল সেটা কিন্তু 1964 সালে যে বড় ঝড় হয়েছিল, সেই ঝড়ে সেই শহরটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর বর্তমানে যেটা করেছে এটা শুধুমাত্র ট্যুরিস্ট স্পট বলে এটা করা হয়েছে। এটা কিন্তু মেন যে ধনুষকোটি যে শহরটা সেটা কিন্তু নয়। সেই ধনুষকোটি শহরটা আমরা পিছনে ফেলে এসেছি, এটা হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস জাস্ট। আমার পিছন দিকটা রয়েছে ভারত মহাসাগর, আর আমার সামনের দিকটা রয়েছে বঙ্গোপসাগর। আর এখানে দুটো সমুদ্র, মানে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের কিন্তু সঙ্গমস্থল হচ্ছে এই ধনুষকোটি। ধনুষকোটির এই দিকটা হচ্ছে ভারত মহাসাগর, আর এই সাইডটা হচ্ছে বঙ্গোপসাগর। যদি আরও ভালো করে বলা যায় তাহলে বলতে হয় যে এই হচ্ছে বঙ্গোপসাগর, আর এইখান দিয়ে ঘুরে ওই সাইডে যে সাগরটা দেখা যাচ্ছে
ওইটা হচ্ছে ভারত মহাসাগর। আর এর সামনাসামনি ঠিক এরকম জায়গায় রয়েছে হচ্ছে ধনুষকোটির যে ফটোগ্রাফি প্লেস, সেইটা যেখানে রয়েছে হচ্ছে একটা অশোক স্তম্ভ। বলছি ধনুষকোটিতে নাকি খুব সুন্দর একটা সানসেটের ভিউ পাওয়া যায়, কিন্তু হয়তো আমাদের দেখা হবে না। তার কারণ হচ্ছে আমরা যে অটো রিজার্ভ করেছি সেই অটো আরও 5খানা জায়গা আমাদেরকে দেখাবে। তো সেই অটো ড্রাইভারই বললো আমাদেরকে যে খুব তাড়াতাড়ি যেন আমরা চলে আসি, মানে 20-25 মিনিটের মধ্যে যেন আমরা চলে আসি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 4:30, আর আমরা এখনই যদি চলে যাই, কেননা সানসেট হতে তো মোটামুটি 5:30, তো অতক্ষণ নিশ্চয়ই থাকা সম্ভব হবে না আমাদের। তো যাই হোক, তবে আমরা কন্যাকুমারীতে গিয়ে যে সানরাইজ আর সানসেটের যে ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু সেটা কন্যাকুমারীতে গিয়ে ওদের এখন অনেকটা দেরি আছে। অটো ড্রাইভার আপনাকে 5টা পয়েন্ট বললেও আসলে দেখাবে কিন্তু 2টো পয়েন্টই, ধনুষকোটি বিচ এবং বিভীষণ মন্দির। আর বাকি 3টে পয়েন্টকে ওই 2টো পয়েন্টের মধ্যেই ঢুকিয়ে আপনাকে বুঝিয়ে দেবে। তাই অটো রিজার্ভ করার আগে ওল্ড রেল স্টেশন এবং ওল্ড চার্চে নামবেন, এই কথাটা অটো ড্রাইভারকে বলে নেবেন। প্রসঙ্গত বলে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোম থেকে ধনুষকোটির দূরত্ব 7 কিলোমিটার না, 27 কিলোমিটার। আসলে আমরা যে বোর্ড দেখেছিলাম তাতে কোনোভাবে 2টা মুছে গিয়েছিল। এটা হচ্ছে বিভীষণ মন্দির। কথিত আছে যে শ্রীরামচন্দ্র নাকি রাবণকে হারানোর পরে, মানে রাবণকে যুদ্ধে পরাস্ত করার পরে, তারপরে এইখানে এসে বিভীষণের সঙ্গে দেখা করেছিল। এবারে ব্যাপার হচ্ছে এখানে একটা সেতু টাইপের করা রয়েছে। কেউ কেউ বলছে এটাকে রাম সেতু, আবার যেটা আমরা এর আগে ঘুরে আসলাম, মানে ধনুষকোটিতে যেখানে এর আগে ঘুরে আসলাম, কেউ কেউ বলছে ওটাকে রাম সেতু, আর স্যাটেলাইট কিন্তু ওটাকেই রাম সেতু বলে মানে ইন্ডিকেট করছে। এখন আদতে কোনটা রাম সেতু সেটা কিন্তু জানি না। এটা রাম সেতু না, অ্যাকচুয়ালি যে পাথর দিয়ে রামচন্দ্র সেতু বানিয়েছিল সেই একটা পাথর এখানে রয়েছে। এবারে সেই পাথরটা আদতে ভাসে কিনা সেটা জানি না, এনারা বলছে ভাসে, কিন্তু দেখা যাচ্ছে না, প্রচুর প্রচুর লোকের ভিড়। আর সেই পাথরটা প্রত্যেকের মাথায় ঠেকানো হচ্ছে, মাথায় রেখে জয় শ্রীরাম একটা নাড়া দিচ্ছে, আর তাতে করে 20 টাকা করে নিচ্ছে। মানে এটা একটা আর কিছু না, ব্যবসা টাইপের। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। অ্যাকচুয়ালি এখানে কোনো সেতু নেই, এখানে ওই পাথরটা একটা রয়েছে। আর বলছে যে এইরকমই পাথর দিয়ে নাকি রামচন্দ্র সেতু বানিয়েছিল, যেটা সমুদ্রের উপরে ভেসে থাকতো। এই দুটো মাত্র পয়েন্ট দেখে আমরা চলে আসলাম রামেশ্বরম মন্দিরের সামনে। আর হাঁটতে হাঁটতে দেখা মিলল রামেশ্বরম চায়ওয়ালার সঙ্গে। मलाई मार के दूध पीना बादाम रबड़े अदरक चाय कॉफी। এখানে মালাই দিয়ে চা দিচ্ছে, এইরকম একটা বড় গ্লাস। এর দাম হচ্ছে 20 টাকা। কীরকম খেতে দেখি। চায়ের টেস্ট আছে। উপর দিয়ে পুরো মালাই খড়টাকে বেশ ভালো করে ঘেটে ঘেটে করা হয়েছে। টেস্ট কিন্তু হেভি। চায়ের টেস্ট কম রয়েছে, দুধের আর সরের টেস্ট বেশি রয়েছে। যারা দুধ খেতে পছন্দ করেন তাদের কিন্তু হেভি লাগবে খেতে। চা নেওয়ার সময় আমরা কেউই বুঝতে পারিনি যে আসলে ওটা চা না, আমাদের যেটা দিচ্ছে সেটা হলো মালাই দুধ। আমরা যেটা খেলাম, যেটাকে বললাম যে চা বলে 20 টাকা করে, ওটা অ্যাকচুয়ালি চা না, ওটা হচ্ছে মালাই রাবড়ি দুধ। তো আমি সেটাই ভাবছি যে চায়ের কোনো টেস্ট নাই, আমি তাই জন্যই বললাম যে যারা দুধ খেতে ভালোবাসেন তাদের কিন্তু বেশি ভালো লাগবে। অ্যাকচুয়ালি ওটা ছিল হচ্ছে মালাই রাবড়ি দুধ, ওটা চা না। চায়ের দাম হচ্ছে 12 টাকা করে, আর ওখানে উনি 20 টাকা করে ওই মালাই রাবড়ি দুধ বিক্রি করছে, যেটা কিন্তু বেশ ভালো খেতে। আমি দুধ খেতে পছন্দ করি না, কিন্তু তবু আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। পরবর্তীতে আমরা খেলাম কিছু তেলে ভাজা, তবে এ তেলে ভাজা আমাদের বাংলার তেলে ভাজার মতো নয়। এখানে নিয়ে নিয়েছি বড়া, এটা হচ্ছে ডালের বড়া, এটা হচ্ছে আলুর বড়া, আর আরও দুটো নিয়েছি। একটা হচ্ছে এমনি বড়া যেটা সাম্বার দিয়ে খায়, আর এটা হচ্ছে কাঁচকলার বড়া। আমাদের ওখানে আলুর চপ হয়, এখানে হচ্ছে আলুর বড়া। খেয়ে দেখি। একদম পুরো গরম, আর ভিতরে দেখুন আলুটা, 2 পিস আলু রয়েছে, আর আলুর উপরে আবার একটা কিছু মশলা দিয়েছে।
আর এগুলো খাওয়ার জন্য রয়েছে হচ্ছে বাদামের চাটনি আর এটা সাম্বার। টেস্ট কিন্তু আমাদের আলুর চপের মতো একদম না, টেস্ট একটু অন্য টাইপের। আর সাম্বারে কারি পাতা রয়েছে, তার জন্য কারি পাতার তো টেস্ট রয়েছেই, প্লাস বাদামের চাটনিটা কিন্তু বেশ ভালো লাগছে। এবার এই ডালের বড়া খেয়ে দেখি। বিভিন্ন ধরনের ডাল রয়েছে, দেখুন বিভিন্ন ধরনের ডাল রয়েছে, একদম পুরো ডাল দিয়ে ভর্তি রয়েছে ভিতরটা। আর এখানে কিন্তু পুরো কারি পাতার মানে কারি পাতাগুলো পুরো দেখা যাচ্ছে। ভালো, ডালের বড়া ভালো খেতে। এখানে রয়েছে প্লেন মানে বড়া, যেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও খেয়ে থাকি মাঝে মাঝে। ওয়েস্ট বেঙ্গলে খড়গপুর সাইডে গেলে আমরা খাই। এটা প্লেন বড়ার মতনই খেতে, যেগুলো আমরা খড়গপুর বা মানে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় সেরকমই খেতে। মোটামুটি আমাদের যে খুব ভালো লাগবে তা কিন্তু না, কেননা আমরা তো সাধারণত এই সমস্ত খাবারগুলো খেয়ে অভ্যস্ত নই, তো সেখানেও দাঁড়িয়েও ভালো লাগছে খেতে। আর এটা একদম ইউনিক কাঁচকলার বড়া, এই জিনিসটা আমি কোনোদিন খাইনি এখনো অবধি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে। কাঁচকলার একটা যে মানে একটা কষা কষা যে ভাব না, সেই ভাবটা পুরো মুখে লাগছে। আর কিছু না, কাঁচকলা রয়েছে আর উপর দিয়ে জাস্ট বেসন মাখিয়ে, মানে আমরা যেরকম বেগুনি করি ঠিক সেই জিনিসটা, আর কিছু না। আর আমাদের বেগুনি এমনি উপরে নুন ছিটিয়ে দেয়, এখানে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে সাম্বার আর চাটনি, ব্যাস। তামিলনাড়ুতে আসলে এরকম স্ট্রিট ফুডগুলো একটু ট্রাই করতে পারেন, মোটামুটি খারাপ লাগবে না, কেননা আমরা এক রকমের খাবার খেয়ে অভ্যস্ত, তো তার মধ্যে এই টাইপের খাবার ভালোই লাগবে। সময় সন্ধ্যা 8:15, আর আমরা ধনুষকোটি থেকে আবার আমরা একটুখানি মন্দিরের দিকে গেছিলাম। সেখান থেকে হেঁটে হেঁটে প্রায় 3.5 কিলোমিটার আমরা হেঁটে এই মাত্র পৌঁছালাম হচ্ছে আমাদের হলিডে হোমে। আর সন্ধ্যাবেলা হলিডে হোমের চারিদিকে লাইট দেওয়াতে হলিডে হোমটা কিন্তু হেভি লাগছে দেখতে। তো যাই হোক, আপনারা হলিডে হোমটা একটুখানি দেখুন সন্ধ্যাবেলাটা কীরকম লাগছে। আর ততক্ষণ আমরা ড্রেস চেঞ্জ করে বাইরে আসি, কেননা আর ভাল লাগছে না। ড্রেসটা চেঞ্জ করে একদম হালকা জামা কাপড় পরে একটু বাইরে এসে বসবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পাশেই তো সমুদ্র, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। একটু বাইরে এসে বসবো, গল্পগুজব করবো, করে তারপরে আমরা যাবো হচ্ছে খেতে। আমরা অ্যাকচুয়ালি খাবার দাবার নিয়ে এসেছিলাম বাইরে থেকেই, এখানে ভেজ খেতে খেতে ভালো লাগছিল না, আর একটু চিকেন নিয়ে এসেছি আমরা, তো সেই বাইরে থেকে নিয়ে এসে সেগুলো খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে পড়বো, আর শরীর টানছে না। এই পর্বেই ভেবেছিলাম রামেশ্বরমের সমস্ত সাইট সিনগুলো একসাথে আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু ভিডিওর দৈর্ঘ্য দেখে সেই ইচ্ছাকে প্রশমিত করে বাকি অংশ তুলে রাখলাম আগামী পর্বের জন্য। আগামী পর্বে আপনাদের সামনে নিয়ে আসব রামেশ্বরমের অন্যান্য সমস্ত সাইট সিন।